ইউ উইল নট বিলিভ কেন আমি এই প্রফেশনে আছি, কি লাভ, না আর ফুড ব্লগিং করবো না, অনলাইন জগৎটা ছেড়ে দিব। আমার কাছে মনে হচ্ছিল যে মনে হয় আমি বেঁচে ফিরে বাসায় যেতে পারবো না। কেউ কেউ বলে ফুড ব্লগিং করে আপনি নাকি রেস্টুরেন্ট থেকে অনেক টাকা নেন, বিষয়টা কতটুকু সত্য? 100% সত্য। আমার দ্বারা আল্লাহর রহমতে অনেক 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 মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। ফুড ব্লগিং লাইফের সবচেয়ে বড় অর্জন বলবো যে আমি যখন ইচ্ছা তখন মানুষকে খাওয়াতে পারি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 স্পেশাল পডকাস্ট শো দ্য হাই ফাইভ শোতে। সঙ্গে আছি আমি লিয়ানা এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ফাবিয়া হাসান মনীষা আপু, যিনি ফুড আপি নামে পরিচিত। চলুন আড্ডা দেওয়া যাক তার সঙ্গে। কেমন আছেন আপু? খুব ভালো। দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো। ফুড আপি নামে আপনি আপনার পেজ চালাচ্ছেন, তো ফুড আপি কেন, অন্য কোনো নাম না কেন, বা এই নামটার পেছনের গল্পটা কি? পেছনের গল্পটা আমি অনেক জায়গাতে বলছি, তারপর আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি আবারও বলি। সেটা হচ্ছে সংসদ ভবনের ওখানে চটপটি খেতে গেছিলাম ভিডিও করার উদ্দেশ্যে। তো তখন যে চটপটি বিক্রেতা ছিল সে আমাকে আপি আপি বলে ডাকতেছিল। তখন আমার হাজবেন্ড বলতেছে যে একটা কাজ করি, আমরা আমাদের পেজের নাম ফুড আপি রেখে দিই। নামটা ইউনিক, উচ্চারণ করতেও সহজ সুবিধা, মানুষ বুঝতে পারবে, টাইপ করতেও সহজ সুবিধা, সবকিছু মিলায়ে ফুড আপি। আমার অরিজিনাল যে নামটা সেটাও যেমন ইউনিক, ফাবিয়া হাসান মনীষা। আমার পেজের নাম বা চ্যানেলের নামটা হচ্ছে অনেক আনকমন, ফুড আপি। ফুড ব্লগিং কেন আপু? অন্য কোনো কিছু তো করতে পারতেন। আপু আসলে আমি যে ফুড ব্লগার হব বা ফুড ব্লগিং করব বা ফুড ব্লগিং করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করব, এরকম কোনো প্ল্যানিং নিয়ে কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে আসি নাই বা ফুড ব্লগিংটা শুরু করি নাই। ইভেন আমি যখন ফুড ব্লগিং করি তখন আমি জানতাম না যে এই কাজটাকে ফুড ব্লগিং বলে। আমি যখন ফুড ব্লগিং শুরু করি তার আরো 1 বছর আগে থেকে আমি ডেকো ইস্যু গ্রুপে জব করতাম। আমার অফিস টাইম ছিল 9টা-6টা। তো এর পাশাপাশি আমি যে এভরি ফ্রাইডেতে আমার ছুটি ছিল, ওই দিনগুলোতে হচ্ছে আমি ভিডিও করতাম। তো এরপর দেখলাম যে কাজের প্রেশার একটু বেড়ে গেছে। তারপর আমি যেটা করলাম, আমার অফিসের পরে আমি ভিডিও করতাম, মানে রাত্রেবেলা। কিন্তু একটা সময় দেখলাম যে রাতের ভিডিওগুলো না অত ভালো দেখায় না, লাইটিং এর একটা ব্যাপার থাকে, আবার এনার্জিরও একটা ব্যাপার থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি যখন রেডি হব তখন আমাকে একরকম দেখাবে। আমি সারাদিন জব করার পরে যখন আমি কাজে যাব, আরেকটা কাজে যাব, তখন আমাকে দেখতে আরেক রকম লাগবে। তো এরপর থেকে আমার যে অফিসের বস, উনি অনেক ভালো মানুষ, ওনার কথা আমি সারা জীবন বলে যাব। ওনার কাছ থেকে ছুটি নিয়ে আমি 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে যেতাম। বের হয়ে দেন ভিডিওগুলো করতাম। একটা সময় কাজের এত বেশি প্রেশার বেড়ে গেছে যে আমার আসলে পোষাচ্ছিল না যে ফ্রাইডেতেও ভিডিও করব, আবার প্রতিদিন ছুটি নিয়ে ভিডিও করব, এটাও পোষাচ্ছিল না। তখন আমি ফুল ডে ছুটি নেওয়া শুরু করলাম। একটা সময় সেটা তো হচ্ছিল না, দেন আমি জবটাই ছেড়ে দিলাম। ওখান থেকে আসলে ফুড ব্লগার হয়ে যাওয়া, আসলে আমি প্রফেশন আমার অন্য কিছু ছিল, ওখান থেকে ফুড ব্লগার হয়ে গেছি। ফুড ব্লগিং করে আপনি মাসে কত টাকা আয় করছেন? আলহামদুলিল্লাহ আমি যেই টাকা আয় করতেছি ফুড ব্লগিং করে, এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজের সংসার চালাতে পারতেছি, আরো অনেকগুলো মানুষকে হেল্প করতে পারতেছি। আমার যে হোল টিমটা, তাদের স্যালারি দেওয়া, তাদের সবকিছু ভরণ পোষণ, অনেক কিছুই করতে পারতেছি। মিনিমাম কত টাকা আয় করছেন? মিনিমাম 5 to 7 লাখ বা সামটাইমস 10 লাখ বা তার বেশি বা তার কম। এমন কোনো গল্প আছে যেটা হচ্ছে আপনি ফুড ব্লগিং করতে গিয়ে পজিটিভ বা নেগেটিভ কোনো গল্প? হ্যাঁ আছে। ফুড ব্লগিং করার কারণে আমার দ্বারা আল্লাহর রহমতে অনেক 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 মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। তো এটা প্রতিনিয়ত হয়। যখন আমি কোনো একটা রেস্টুরেন্টে ভিডিও করতে যাই, আপনারা সবাই দেখেন যে টেবিল ভর্তি খাবার থাকে। ওই খাবার কিন্তু সব একা আমিও খাই না, আমার খাওয়া পসিবলও না। আমার টিম মেম্বার যারা আছে তারা খায়। বাদ বাকি যে খাবারগুলো থাকে সেগুলো আমি সুন্দরভাবে পার্সেল করে নিয়ে এসে রাস্তার মানুষদেরকে দিয়ে দিই। আপনি তো বিভিন্ন রেস্টুরেন্টে যান ফুড ব্লগিং করতে, তো এমন কি কখনো কোনো ঘটনা ঘটেছে ফুড ব্লগিং করতে গিয়ে কোনো ঝামেলা বা কোনো কিছুতে প্যারা হয়েছিল? এরকম টুকটাক অনেক এক্সপিরিয়েন্স থাকে। তখন 7 মান্থ প্রেগন্যান্ট আমি। ওই সময় আমি 300 ফিটে গেছিলাম ভিডিও করতে। হঠাৎ করে অনেক ঝড় শুরু হয়ে যায়, প্রচন্ড মাত্রায় ঝড় বৃষ্টি, পানি ডুবে গেছে, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি রাস্তার মধ্যে। বাসায় ব্যাক করাটা আমার জন্য খুব টাফ হয়ে গেছিল। মানে সেদিন খুব ফিল করছি যে কেন আমি এই প্রফেশনে আছি, কি লাভ, মানে আমার কাছে মনে হচ্ছিল যে মনে হয় আমি বেঁচে ফিরে বাসায় যেতে পারবো না। এরকম টুকটাক অনেক এক্সপিরিয়েন্স আছে যে মাঝে মাঝে খুব ভয় লাগে। এত খাবার যে খান, খাবার খেয়ে কখনো ফুড পয়জনিং হয়েছিল? ফুড পয়জনিং ইজ ভেরি কমন থিং। এটা যে কোনো সময় যে কারোর হতে পারে। যেমন আমরা যখন খাবার খাই, যখন যেটা ভালো লাগে আমরা তখন সেটা খেয়ে ফেলি, হ্যাঁ, কিন্তু আমরা চিন্তা করি না যে এই খাবারগুলো আমাদের পেটে যে কিভাবে রিয়াক্ট করবে। কোন খাবারটা খেতে বেশি পছন্দ করেন? আমি যেই সমস্ত খাবার একটু ঝাল বেশি থাকে বা একটু টক থাকে, ওই খাবারগুলো আমি খুব পছন্দ করি। আপনার শত্রুকে কোন খাবারটা খাওয়াতে চান?
শত্রুকে কোন খাবার খাওয়াইতে চাই? আসলে আমি অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ ফুড ব্লগার কখনোই কোনো মানুষকেই খারাপ খাবার খাওয়াইতে চাই না, কারণ এটা আমার কাছে খুব আনএথিক্যাল মনে হয়। বাট শত্রুকে খাওয়াইতে চাই না এমন অনেক খাবার আছে। কি কি সেগুলো? সবচেয়ে যে মজার মজার খাবারগুলো যেটা আমি ভালো রান্না করতে পারি, সেই খাবার কখনো আমি আমার শত্রুকে খাওয়াইতে চাই না। ফ্যানদের জন্য কি বলতে চান? ফ্যানদের জন্য কি বলতে চাই, আমি আজ পর্যন্ত ফুড ব্লগিং লাইফে সবসময় চেষ্টা করছি যে যারা আমার ফ্যান বা ফলোয়ার তাদের জন্য সেটা আমি ডে 1 থেকে করার চেষ্টা করছি। এখন আমার নেক্সট প্ল্যান আছে শুধুমাত্র আমার ফ্যানদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে তারা যেন ভালো খাবার খেতে পারে, বিষমুক্ত খাবার খেতে পারে, সেটার একটা পরিকল্পনা আছে, যা শুধুমাত্র আমি আমার ফ্যানদেরকে বিষমুক্ত খাবার খাওয়াবো। সো এটাই তাদেরকে বলার আছে যে আপনারা এত বছর আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত বেশি সাপোর্ট করছেন, সো এর বিনিময়ে অবশ্যই ফুডাপির কাছ থেকেও তো আপনাদের কিছু না কিছু পাওনা আছে। সেই জায়গা থেকে আপনাদের জন্য আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ বিষমুক্ত খাবারের অল্প অল্প করেই শুরু করব, হয়তো বিষমুক্ত খাবারের ব্যবস্থা করব। এভরিবডি ইজ ওয়েলকাম, স্পেশালি মাই ফ্যান্স। ফ্যানদেরকে নিয়ে কিছু স্পেশাল কোনো স্টোরি আছে কিনা? অনেক আছে ফ্যানদেরকে নিয়ে স্টোরি। যেমন আমি সামান্য একজন ফুড ব্লগার হয়েও আমি যখন কোনো ওপেনিং এর অ্যানাউন্সমেন্ট দেই যে অমুক রেস্টুরেন্টে অমুক এলাকায় অমুক দিন আমি যাচ্ছি ওপেনিং এ, ইউল নট বিলিভ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমার জন্য গিফট নিয়ে আসে। ডেফিনেটলি সেটা প্রমোশনের জন্য কোনো গিফট না, সৌদি থেকে খেজুর নিয়ে আসছে সেটা আমাকে দিবে বলে। অনেকে রান্না করা খাবার সেটা আমাকে নিয়ে এসে দিছে। আবার এমনও আছে যে একজন হুজুর আর কি, উনি পেশায় একজন হুজুর, উনি ওনার ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ঢাকার বাইরে থেকে দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে ধানমন্ডিতে। 2টা ছবি এঁকে, এত সুন্দর আর্টিস্ট, এত সুন্দর ড্রয়িং করে, আমার ছবি এঁকে নিয়ে আসছে। মানে আমার কাছে জিনিসগুলো খুব মানে কি বলবো টাচি, যে আমাকে মানুষ বিনা কোনো স্বার্থে এত বেশি ভালোবাসে। তখন বুঝি যে মানুষ আমাকে আসলে অনেক বেশি ভালোবাসে, সেটা অনলাইনে এখন যাই প্রকাশ করুক না কেন। ফুড ব্লগিং করতে গিয়ে কখনো কি এরকম মনে হয়েছিল যে মাঝপথে যে ছেড়ে দিব আর করব না? হ্যাঁ, এরকমটা আসলে অনেকবার মনে হয়েছে। ফুড ব্লগিং করার কারণে আমি অনেক সময় অনেক ভেজালে পড়ি, যে আমি আবার খুবই ঠোঁটকাটা বা স্ট্রেট ফরওয়ার্ড বা অনেক বেশি মাত্রায় অনেস্ট, অতিরিক্ত মাত্রায় অনেস্ট। এতটা আমি আমার লাইফে কোনোদিনও আমার থেকে বেশি বা আমার সমপরিমাণ অনেস্ট মানুষ দেখি নাই। সো এই অনেস্টিটার কারণে আমার অনেক বেশি ঝামেলা পড়তে হয়। এই ঝামেলা পড়ার পরে আমি চিন্তা করি যে মানে না, আর ফুড ব্লগিং করবো না বা অনলাইন জগৎটা ছেড়ে দিব, এরকম মনে হয়। ফুড ব্লগিং করে ফিউচার প্ল্যান কি করবেন? মানে ফিউচারে কি ফুড ব্লগিং এ থাকবেন নাকি অন্য কিছু করার প্ল্যান আছে? ফাবিয়া হাসান বনিশা হিসেবে আমার ফ্যামিলি এবং আমার হাজবেন্ডের ফ্যামিলি ছাড়া বাহিরের খুব একটা মানুষ আমাকে পছন্দ করে না। বাট অ্যাজ এ ফুড আপ্পি আমাকে বিশ্বের অনেক মানুষ পছন্দ করে, বাংলাদেশের অনেক মানুষ পছন্দ করে। সো ডেফিনেটলি ফুড আপ্পি, ফুড ব্লগার, এই পেশাটাকে ইনশাল্লাহ আমি ছেড়ে যাব না যতদিন বেঁচে আছি। আমি যদি বুড়িও হয়ে যাই, আমি ওই বুড়ি অবস্থাতে ফুড ব্লগিং করবো, আমার ইচ্ছা আছে। বাট এর পাশাপাশি আমি ফুড ব্লগার হিসেবে অনেক জায়গায় অনেক সমস্যায় পড়ছি। যেহেতু আপনার বেবি আছে, আপনি বেবিকে মেনটেন করে কিভাবে ফুড ব্লগিংটাকে মেনটেন করছেন? নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ। বাবু বা ফ্যামিলি হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার স্টাডি, আমার পড়াশোনা। থার্ড প্রায়োরিটি হচ্ছে আমার ফুড ব্লগিং। সো বাবুকে মেনটেন করে, বাবুকে গুছায়, বাবুর খাবার দাবার, বাবুর কি লাগবে না লাগবে, বাবুর ডায়পার, দুধ, জামা কাপড়, তেল, লোশন, মানে এভরিথিং, তারপর টিকা দেওয়ার ডেট, ভ্যাকসিনেশন, মানে ইচ অ্যান্ড এভরিথিং, বাবুর মানে সুখ অসুখ সবকিছু প্রায়োরিটি দেওয়ার পরে যতটুকু সময় পাই অতটুকু সময় আমি আমার ভিডিওর কাজে লাগাই। বা প্ল্যানিং থাকে যে অমুক দিন আমার অমুক শিডিউল, তাহলে বাবুকে আমার আগের দিন ওভাবে করে গুছিয়ে নিতে হবে, বা যার কাছে আমি রেখে আসবো, আমার আম্মু হোক বা আমার আন্টি হোক, যার কাছে আমি রেখে আসবো তাকে সবকিছু গুছিয়ে দেওয়া, সব বলে দেওয়া। আপনার তো অনেক ফ্যান আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা আপনাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করে এদের মধ্যে 2টা সেক্টর আছে। একটা হচ্ছে আমাকে ক্রিটিসাইজ করে, আমার ভালো চায় যে আমি এরকম না করে ওরকম করি, ওরকম না বলে ওরকম বলি, তাদেরকে স্যালিউট, তাদেরকে অনেক বেশি ভালোবাসি, আমি অনেক বেশি অন্তর থেকে ভালোবাসি। ফ্যানদেরকে যতটুকু না ভালোবাসি তার থেকে বেশি হচ্ছে আমি ক্রিটিসাইজ করা মানুষকে বেশি ভালোবাসি। আর যারা হচ্ছে মানে না বুঝে একটা উল্টাপাল্টা কমেন্ট করে দেয়, গালিগালাজ করে, আমার ব্যাপারে না জেনে একটা ব্যাড কমেন্টস করে দেয় বা কমেন্ট পাস করে, তাদের উদ্দেশ্যে আমার কিছুই বলার নাই, বিকজ আমার টাইমের অনেক ভ্যালু আছে। কেউ বলে ফুড ব্লগিং করে আপনি নাকি রেস্টুরেন্ট থেকে অনেক টাকা নেন, বিষয়টা কতটুকু সত্য? 100% সত্য। অরেলস আমি এত লক্ষ টাকা, হ্যাঁ, না হলে আমি এত লক্ষ টাকা আয় কিভাবে করি? ডেফিনেটলি আমাকে যখন কেউ রেস্টুরেন্টের জন্য বা তাদের ফুড প্রমোশনের জন্য
নক দেয়, আমি বলেই দেই যে আমার শর্ত কি। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে ভিডিও করতে গেলে যদি আমি দেখি যে খাবারের টেস্ট ভালো না বা কোয়ালিটি ভালো না, অথবা যেই টাকাটা দিয়ে মানুষ কিনে খাবে খাবারটা সেটা অর্থিত না, তাহলে আমি ভিডিও করবো না। অ্যান্ড আমার রেমুনারেশন এত, এটা আমাকে অ্যাডভান্স পাঠাতে হবে, দেন আমি ডেট দিব যে আমি কবে ভিডিও করতে যাব। ভিডিও করতে গেলে যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে আমি সুন্দর করে বুঝিয়ে বলি যে এই কারণে আমি ভিডিওটা করতে পারবো না এবং আমি আপনার রেমুনারেশনটা ব্যাক করে দিই। আপনি তো বেসিক্যালি রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টের খাবার খেয়ে তারপর রিভিউ দেন যে ভালো বা মন্দ, বাট আপনার রান্না করা খাবার খেয়ে কেউ এমন কোনো রিভিউ দিয়েছে ভালো বা খারাপ? অবশ্যই মানুষ আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আমি রান্না করে তাকে খাওয়াই, সে যদি বলে ভালো ঠিক আছে ভালো, সে যদি বলে খারাপ এভাবে ঠিকঠাক করতে হবে, তাহলে তার কথা মতো হচ্ছে আমি ঠিক করার চেষ্টা করি। আপনি কি তাকে শুধু রান্না করে খাওয়ান, সে কি আপনাকে রান্না করে খাওয়ায় না? সেই তো আমাকে রান্না করা শিখাইছে। দ্যাট মিনস সেই আগে রান্না করতে জানতো, সে খুব ভালো রান্না করতে জানে। এখন সে রান্না করতে না করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, সে এখন সবকিছুই ভুলে গেছে। এখন মোটামুটি আমি অনেক কিছু পারি। যেহেতু আপনি ফুড ব্লগার, রেস্টুরেন্টের ওনারদেরকে কি বলার আছে আপনার? রেস্টুরেন্টের ওনারদেরকে বলার আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে আপনি যখন বাসায় রান্না করেন তখন অনেক ভালোবাসার সাথে, অনেক যত্নের সাথে, অনেক হাইজিন মেনটেন করে রান্না করেন। বাসার মানুষকে খাওয়ান, তাদের জন্য শরীরের কোনো ক্ষতি না হয়, তারা খায়, প্রশংসা করে, তার বিনিময়ে কিন্তু টাকা দেয় না। বাট আপনি যখন রেস্টুরেন্টে রান্না করতেছেন বা কাউকে দিয়ে রান্না করাচ্ছেন, তখন কিন্তু আপনার ভিতরে সেই মমতা বা সেই স্নেহ বা ভালোবাসা বা এথিক্সটা থাকে না। বাট দেখেন, দিন শেষে যাদের জন্য আপনি খাবার রান্না করতেছেন তারা কিন্তু আপনাকে টাকা দিয়ে যাচ্ছে। সো মানুষকে ভ্যালু না দিতে জানলেও অ্যাটলিস্ট ওই টাকাটার ভ্যালু দিয়েন, বিকজ ওই টাকা দিয়ে কিন্তু আপনার সংসার চলতেছে। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে খাবারটাই আপনি রান্না করতেছেন বা করাচ্ছেন, প্লিজ নিজের আপন মানুষকে খাওয়াবেন এই চিন্তা করে রান্না করেন। বিকজ আমি নিজের চোখে দেখছি আশেপাশের ম্যাক্সিমাম রেস্টুরেন্টের কি পরিমাণ বিষযুক্ত খাবার মানুষকে খাওয়াচ্ছে, মানে টেস্টিং সল্ট থেকে শুরু করে মানে আনহাইজেনিক, মানে আরো অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে। রিকোয়েস্ট করবো প্লিজ এই কাজটা করবেন না। দিন শেষে আপনার রিজিকে যতটুকু থাকার কথা, যতটুকু আয় করার কথা আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো ভাবে করে দিবে, বাট প্লিজ ডোন্ট বি ডিসঅনেস্ট। এতটুকু বলার আছে। রেস্টুরেন্টে খাবার প্রমোশনের জন্য যে টাকাটা আপনি নেন, এটার বাইরে আলাদা করে কি আরো টাকা নেন? হ্যাঁ, এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে আলাদা করে রেমিটেন্স আসে বা ডলার আসে, সেটা। এছাড়া আর না। অন্যান্য ব্লগাররা যেমন বিদেশে গিয়ে বিভিন্ন ফুড ব্লগিং এর ভিডিও করেছে, তো আপনি গত 5 বছরে মানে সামর্থ্য থাকার সত্ত্বেও মানে কেন বিদেশে গিয়ে কোনো ফুড ব্লগিং করেননি? হোয়াট অ্যান অবজারভেশন, ভেরি ট্যালেন্টেড, থ্যাংক ইউ। আসলে আমি যখন ফুড ব্লগিং স্টার্ট করি তখন আমি জব করতাম, তো জব থেকে তো ছুটি পাওয়া পসিবল না। তারপর জবটা যখন ছেড়ে দিয়ে ফুললি আমি ডেডিকেশন দিব ফুড ব্লগিং এর, তখনই আমি জানতে পারলাম যে আই এম এক্সপেক্টিং। তখন তো আবার ট্রাভেল করা পসিবল না। এরপরে বাবু হয়ে গেল, বাবু হওয়ার পরে আমার ঢাকার বাহিরে শুট করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। বাংলাদেশটা আমি এখন পর্যন্ত কভার করতে পারিনি, বিদেশ তো অনেক পরের কথা। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে যেই ব্লগাররা বিদেশে যে ভিডিও করে বা ঢাকার বাহিরে খুব র্যান্ডম যায়, তাদের হয় বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে অথবা এখন হয়ই নেই। মানে আমার মতন এরকম বাচ্চা, ছোট বাচ্চা আমার জন্য আর কি টাফ হয়ে যায়, বিকজ বাবুকে মেনটেন করে আসলে পসিবল না। ও একদম দুধের বাচ্চা, ওকে নিয়ে যাওয়া পসিবল না, ওকে রেখেও যাওয়া পসিবল না। দ্যাটস ওয়াই আমার এখন পর্যন্ত করা হয়নি বাহিরের দেশে ভিডিও। বাট ইনশাল্লাহ যখন ও একটু বড় হয়ে যাবে, যখন ওকে আমি সাথে করে নিয়ে যেতে পারবো, ওর ওই রকম মানে যে এখনই খেতে হবে, এখনই ঘুমাইতে হবে, এরকম কোনো প্যারা থাকবে না, তখন ইনশাল্লাহ যাব। আপু, আপনি মেয়ে হয়ে এত দূর পর্যন্ত এসেছেন ফুড ব্লগিং করে, তো আপনার মতো যদি কেউ কোনো মেয়ে এরকম আসতে চায়, কারণ আমাদের সমাজে মেয়েদের কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি আছে, যে বাহিরে যেতে পারবে না, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, আপনি সেই হিসাবে অনেক এগিয়ে গিয়েছেন। তো যদি কেউ এরকম আপনার মতো হতে চায়, তাদের প্রতি আপনার পরামর্শ কি? একটা ভুল ধারণা আছে অনেকের যে আমি মেয়ে হিসেবে অনেক দূর এগিয়ে গিয়েছি একা একা। আসলে কখনোই একা না। আমার হাজবেন্ড আমাকে সামনে পেছনে ডানে বামে ছায়ার মতন সবসময় ছিল। সে যদি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে না চাইতো, আমি কখনো একা চিন্তাই করতাম না বা সাহসী করতাম না। আর যদি আমি এটা বলি যে একা যদি কেউ কখনো পথ চলতে চায়, সে কিভাবে করবে, এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো একটা ব্যাপারে আপনার ফুল নলেজ থাকে, তাহলে আপনি ওই রাস্তা দিয়ে হাঁটবেন। বিকজ আপনি যদি নলেজ ছাড়া বা এক্সপিরিয়েন্স ছাড়া বা থাকে না যে জ্ঞান ছাড়া যদি ওই রাস্তা দিয়ে হাঁটেন, আপনি কিন্তু জানবেন না যে কি কি বাধা পাবেন। সো ওই বাধা থেকে কিভাবে মানে
নিজেকে সামলে নিতে হয় সেটা কিন্তু আপনার জানা থাকবে না। যদি কোনো ব্যাপারে আপনার ফুল এবং ফাইনাল নলেজ থাকে, হাতে কলমে শিক্ষা থাকে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে ওই ব্যাপারে, তাহলেই যাবেন। আজকে মানুষ আমাকে অ্যাকসেপ্ট না করলে আমার পক্ষে আসলে ফাবিয়া থেকে ফুড আপি হওয়া পসিবল ছিল না। ফুড ব্লগিং করে আপনার সবচেয়ে বড় অর্জনটা কি ছিল এতদিনের এক্সপেরিয়েন্স? ওকে, আমার 4.5 বছরের ফুড ব্লগিং ক্যারিয়ারে সবচাইতে বড় অর্জন হচ্ছে আমি যখন খুশি, যেভাবে খুশি, যতটুকু খুশি, যাকে খুশি খাবার খাওয়াতে পারি। আমি যদি আজকে হুট করে কোনো একটা রেস্টুরেন্টের ওনারকে অথবা কোনো অনলাইন বিজনেস যারা করে ফুড নিয়ে, তাদেরকে যদি ফোন করে বলি, আপু বা ভাইয়া আমি আজকে অমুক এলাকার এতজন সুবিধা বঞ্চিত মানুষকে খাওয়াতে চাই, আপনার হেল্প লাগবে, তারা আমাকে জিজ্ঞাসা করবে না যে কত টাকার খাবার বা কিচ্ছু না, জাস্ট আমাকে বলবে যে আপু কি খাওয়াবেন, কতজন, ডেট আর টাইমটা বলেন। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অর্জনের মধ্যে একটা, এবং ফুড ব্লগিং লাইফের সবচেয়ে বড় অর্জন বলবো যে আমি যখন ইচ্ছা তখন মানুষকে খাওয়াতে পারি। আল্লাহর রহমতে এতটুকু ট্রাস্ট আমাকে আমার ক্লায়েন্ট বলেন বা রেস্টুরেন্টের ওনার বলেন, পেজ ওনার বলেন, আমাকে করে যে ফুড আপ্পিকে যদি আমি 10টা প্যাকেট দিই খাবারের, ফুড আপ্পি ভুলেও ওখান থেকে এক টুকরো খাবার তার মুখের মধ্যে দিবে না, ওই 10 প্যাকেট 10 জনের কাছেই দিবে। প্রথম যে আর্নিংটা হয়েছিল ফুড ব্লগিং করে, আপনি যখন মনিটাইজেশন পেলেন, ফুড ব্লগিং এর একদম প্রথম যে আর্নিংসটা আপনার হয়েছিল সেই টাকাটা দিয়ে কি করেছিলেন? ফুড ব্লগিং এর মনিটাইজেশনের ফার্স্ট রেমিটেন্স ছিল 15,000 টাকা। ওইটা সাথে হচ্ছে আমার কিছু স্যালারির টাকা প্লাস আমার হাজবেন্ডের কিছু টাকা, সবকিছু মিক্স করে 70,000 টাকা করে একটা ক্যামেরা কিনছি। দেন পরবর্তী যেই রেমিটেন্সটা ছিল সেটা দিয়ে কি করছে আমার মনে নেই। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সবসময় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে অনলাইনে এত শত কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার থাকা সত্ত্বেও দয়া করে আপনারা আমার ভিডিও দেখেন। দেখছে আমি খুবই গ্রেটফুল, খুবই কৃতজ্ঞ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আমার এথিক্স এবং প্রিন্সিপাল মেনটেন করে কাজ করার। আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা খুব ভালো একটা মানুষকে সাপোর্ট দিয়েছেন এত বছর, এরই বিনিময়ে আমি চেষ্টা করব আপনাদের জন্য খুব রিসেন্টলি ভালো কিছু নিয়ে আসার। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনারা যেন সামান্য কিছু খাবার বিষমুক্ত খেতে পারেন, এরকম একটা পরিকল্পনা আপনাদের জন্য আমার আছে। দোয়া করবেন যেন আমি সাকসেসফুলি সেটা করতে পারি। ফুড আপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও থ্যাঙ্কস, স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে নিউজ 24-কে। আর এই শোতে আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অ্যান্ড দ্যাটস ওয়াই থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজ এই পর্যন্তই। দেখছিলেন নিউজ 24 স্পেশাল পডকাস্ট শো দ্য হাই ফাইভ শো। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিউজ 24 এর সঙ্গেই থাকুন।